দ্য গ্রেট বেঙ্গল সার্কাসের এবারের আকর্ষণ দ্য সোলো ম্যান। তুমি যখন ছবি নিয়ে ঘুরেছো, স্ক্রিন নিয়ে দেখিয়েছো বিভিন্ন জায়গায়, কিরকম রিয়াকশন? আমি একটা চমৎকার রিয়াকশনের কথা বলি। অসাধারণ লেগেছে, নিজেরই মানে কাজের অভিজ্ঞতা। মানে সিনেমাটার কথা বলছি, সিনেমা ভালো খারাপ সেটা দর্শক বলবে। আচ্ছা, তোমার কখনো মনে হয় যে এই ছবিটা করেছি আমি একটু, এতে আমি একটা বড় কোনো পুরস্কার পেতে পারি? পেলে তো ভালো। নমস্কার, আজকাল লটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে একটি বিশেষ ছবি নিয়ে আলোচনা করব, কথা বলবো ছবির নির্মাতা অভিনেতার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য, প্রদীপ্তদাকে স্বাগত জানাই, এবং অভিনেতা অমিত সাহা। আমরা কথা বলবো নথরের ভেলা নিয়ে। বেঙ্গল সার্কাসের নতুন নিবেদন দি স্লো ম্যান, দি স্লো ম্যান। পৃথিবীর সবথেকে ধীর গতির মানুষ, গিনিস রেকর্ড করেছেন। কথা বলেন, হাঁটে, চলে, খায়, দায়, আগে মতে, কিন্তু সবটাই স্লো। কাজ আমি করব না। তাইলে খাবা কি? কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আগামী 7ই নভেম্বর সকাল 11:30 থেকেই ছবিটি দেখানো হবে, যে ছবিটি আন্তর্জাতিক দুটি চলচ্চিত্র উৎসবে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। আমরা সেই ছবির ভেতরের কথা, তৈরির কথা, এই সমস্ত কিছুই জানতে চাইব খানিকটা আড্ডার ঢঙে। প্রদীপ্তদা, প্রথমে আপনার কাছে যাই। এই যে ছবিটা তৈরি হলো, এই ছবিটার ট্রেলার আমরা দেখেছি, এই ছবিটার ধারণাটা, এই ছবিটার কনসেপ্টটা আপনি কি করে কনসিভ করলেন, কিভাবে এলো আপনার কাছে এই বিষয়টা নিয়ে ছবিটা করবেন? কনসিভ করা মানে কি হয়, একটা গল্প লিখতে লিখতে আছে এই করা যেতে পারে, কিন্তু এরকম একটা গল্প লিখি বা হয় কি অনেক কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আসে, অনেক কিছু দেখা থেকে আসে। মানে ধরা যাক যে এই বহুদিনের কনসেপ্ট, আমি 2009-এ স্লথ কুমার বলে একটা গল্প লিখেছিলাম। মানে তখন কি হতো, সেই সময় থেকেই তারও আগে থেকে পৃথিবী এত জোরে ছুটতে শুরু করে দিয়েছে যে মানে আমাদের কাজের ক্ষেত্রেও এখনই চাই, কালকে রাতে চাই, পরশু চাই, বছরের কিছুকে সময় দেওয়া দরকার। এবার সেই সময় দেওয়ার ব্যাপারটা চলে গেছে। আর একটা জিনিস আমি দেখতাম, ওই প্যারালালি টেলিভিশনে স্লথ নামের একটা প্রাণী যে আস্তে আস্তে এগিয়ে চলেছে, আর ঈগল হয়তো খেতে যাচ্ছে তাকে, সে গাছে চড়ছে এবং সে জানে ওর নৃত্য এগিয়ে আসছে, কিন্তু ওর কিছু করার নেই, ওই স্লোই যাবে। তো ওইরকম একটা ভেবে চিন্তে তখন লিখেছিলাম এরকম। তারপর তো প্রায় 14 বছর, আমি 2024-এ শ্যুট করলাম। করার পরে তার মধ্যে আমার জীবনে অনেক জল গড়িয়েছে আর কি, অনেক বেশ অভিজ্ঞতা হয়েছে। তো সেই সব ভাবনা চিন্তা নতুন করে দিয়ে তার সাথে নতুন স্ট্রাকচারিং করে আবার গল্পটাকে তৈরি করলাম। অমিতদা কখন গল্পটা শুনলে প্রথম? গল্পটাই আমি শুনেছি ছবিটা হওয়ার আগে। আচ্ছা, মানে ছবিটা হওয়ার আগে আমরা এই ছবিটা হবে শুনলাম, তো ছবি হচ্ছে, একটু বেশ উৎসাহিত বোধ করলাম, তাহলে তো একটা পার্ট হবে। তারপর কথা শুরু হলো যে এরকম একটা ক্যারেক্টার লাগবে, তো সেটা খোঁজাখুঁজি হবে। আচ্ছা, হ্যাঁ, খোঁজাখুঁজি হচ্ছে, মানুষ স্ক্রিপ্ট পাঠালো আমাকে, আমিও খুঁজছি। তারপর একে তাকে দেখা হলো, পছন্দ হলো না খানটা। তারপর হঠাৎ আমাকে বললো, তাহলে কি তুমি করবে? না, তোমার চরিত্রটা হ্যাঁ হ্যাঁ, কিন্তু চরিত্রটা শুনে, মানে তুমি তো স্ক্রিপ্টটা পড়েছো, দেখেছো, তারপরে খোঁজাখুঁজি হয়েছে এবং তারপরে ফাইনালি তোমাকে তুমি নির্বাচিত হয়েছো। এই চরিত্রটা যখন তুমি শুনেছো এবং তারপর যখন তুমি করছো, এই যে জার্নিটার মধ্যে এই চরিত্রটাকে তুমি কিভাবে রিসিভ করেছো, মানে কিভাবে তুমি দেখেছো? মানে এরকম মানুষ তো খুব সামনাসামনি খুব একটা বেশি দেখা যায় না। হ্যাঁ, রেফারেন্স ওইভাবে ওই ছিল না। তারপরে ওর সাথে আমার কিছু কথাবার্তা হয়েছে, ওই স্লথও দেখেছি। তারপরে এটা কথাবার্তা হলো। ওই প্রথমে যখন আমাকে এই ছবিটা করার কথা হলো, আমাকে অভিনয় করতে হবে, তখন যে খুব ভাবনা চিন্তা শুরু করে দিয়েছিলাম এরকমটা নয়, কিন্তু একটা কিরকম একটা অড, হ্যাঁ এই অড এইটাই মাথায় ছিল। সেইটা কি আরো আগ্রহ তৈরি হওয়ার বুঝতে টুঝতে পারছিল এমনটা না। তারপর আমরা কথাবার্তা বললাম, সেখানে একটা ধারণা তৈরি হলো।
তারপর সবচেয়ে সুবিধা হয়েছিল যে ওই সত্যজিতের গান। তাই না? হ্যাঁ, গান তো ছবির অনেক আগে থেকেই রেডি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তো গান আমাকে পাঠালো। গান শো ছিল, শো করে ফিরছিলাম, আর পরিবেশটা খুব ভালো ছিল। আমরা শো করে ফিরছি দূর থেকে, সুন্দরবন এখন রাত্রেবেলা গানটা, এবার তখন সব কাজ শেষ করে গানটা কানে নিয়ে বসে আস্তে আস্তে শুনলাম। শুনে মনে হলো যেন একটা সুবিধা হলো, একটা সুবিধা হলো, কিছু একটা ওই হাতড়াচ্ছিল, একটা কিছু পাওয়া গেল। আচ্ছা, তারপরে ফাইনালি তারপর কথাবার্তা হলো, তারপর শুটিংয়ে গিয়ে ওই হাঁটাহাঁটি করে স্পিড দেখে এরকম করতে 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 এক ধরনের একটা গ্রিপ পাওয়া গেল। তারপরে শুটিংটার মধ্যেই ধীরে 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 ওটাকে চরিত্রটাকে আস্তে আস্তে করে মানে আমাদের শোটা হিট করে গেলে আমরা দুজনেই বাঁচবো। যায় ভেলা এটা কোথায় শুট হয়েছে? এটা বেশিরভাগ অংশটা নদিয়ার তেহট্ট নতিপোতা। আচ্ছা, সেই সময়টার অভিজ্ঞতাটা কিরকম হলো? মানে শুটটা যখন শুরু করলে সেই সময়কার ভাবনাটা কি ছিল, এবং তারপর শুটটা যখন শেষ হলো তখন তুমি কোথায় গিয়ে পৌঁছলে? কি শুট শুরু হয়ে যাওয়া একটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে, মানে করেই যেতে হবে, তুলেই যেতে হবে, এবং তার মধ্যে অনেক কিছু এটার মধ্যে কি তাড়া থাকে একটা, যে তাড়াতাড়ি কাজ করতে হবে, তাড়াতাড়ি? না, তাড়া না থাকলেও এটা শেষ করতে হবে এই কদিনের মধ্যে, এটা তো বিষয়টা থাকে, শিডিউল শেষ করতে হবে, বাজেটের বিষয় থাকে। কিন্তু স্ক্রিপ্টটা লেখার সময় এবং লেখার পরেও যে এই প্রি প্রোডাকশন পার্টটা চলে, ওটা বেশ অনেকদিন ধরে একটু খুব ডিটেলে চলে। তো সেইটা, আর শুটিংটা যখন চলে আমরা যাতে মোটামুটি একাত্ম হয়ে যাই, তখন যাতে আর এদিক ওদিক না হয়, কনফিউশন তৈরি না হয়। হ্যাঁ, ওইগুলো হতে থাকে। ইভেন ধরো কিছু সিন আমি লেখনি, হ্যাঁ, মানে এরকম হয়েছে যে তোমার কিছু দৃশ্য শুট করব, তো সেটার মেকআপ হতে টাইম লাগবে। তখন আমি 1 ঘন্টা ক্যামেরা নিয়ে বসে আছি। আচ্ছা, কিছু ক্যারেক্টার আবার রেডি আছে, তখন আমি ঠিক করলাম ঠিক আছে একটা সিন লিখে ফেললাম। আচ্ছা, লিখে ফেলে শুট করে নিলাম। আমি তখন জানি না যে কোথায় দেবো, একটা ফেইন্ট আইডিয়া আছে চলে যাবে বোধহয় কোথাও, না হলে যাবে না। 1 ঘন্টা তো আমি যাই হোক করে, তারপর দেখলাম বেশ 4-5টা দৃশ্য আমি ব্যবহার করেছি। হ্যাঁ, যে কটা তুলেছি সব কটাই ব্যবহার করেছি। তো ওইগুলো চলতে থাকে। আর মানে শুধু শুটিং শুরু হওয়ার আগে ছবিটা লেখা হয়ে যাচ্ছে, মানে ওখানে লক হচ্ছে না, যখন চলতে থাকছে না, একদম ফাইনাল সাউন্ড অবধি, যতক্ষণ আউটপুট হবে ততক্ষণ আমার ছবি চলতে থাকে আর কি। কোথাও কিছু ইনপুট হচ্ছে, এটা চলছে, ওটা চলছে। অমিতের একটা আওয়াজ নিয়েছিলাম, ওকে বলেছিলাম যে তুমি একদম করো, মানে এই একটা অদ্ভুত আওয়াজ আছে, ও করে করে দেখো, হ্যাঁ এইটা করো, একটা লেন্দি করলাম। আচ্ছা, সেইটা আমি এক জায়গায় টোটালটা ব্যবহার করেছি, ওটা সাউন্ডে ডাব করার পরে তারপর ফাইনাল ডিজাইনে ব্যবহার হয়েছে। গোটা ছবিতে 4টে কি 5টা সেন্টেন্স আমি বলেছি, তাও হ্যাঁ তাই তো। হ্যাঁ, কিন্তু ডাবিং করেছি প্রায় 3 দিন। তিন দিন গেছি, তার মধ্যে কারেকশন আছে, আবার একটু অ্যাড করেছি, খোঁচাখুচি হচ্ছে, না তাহলে এটা হোক, ওটা হোক, সেটা হোক, ওইগুলো খুব মন দিয়ে ফাইনালি এটা গিয়ে দাঁড়ায় জিনিসটা। তো ওই প্রসেসটাই আমার খুবই পছন্দের আর কি। সবসময় মানে আমি গুছিয়ে করে নিয়েছি, এইবার এটাকে এক্সিকিউট করছি এরকম না, মানে এক্সিকিউট করতে প্রতিটা স্তরে এক্সিকিউশনের পাওয়াটা। আচ্ছা, অমিতাভ, একটা ব্যক্তিগত জায়গা থেকে একটা জিনিস জিজ্ঞেস করবো, যেটা প্রতিতদা শুরুতে বললেন যে আমাদের জীবনটা ভীষণ গতিশীল হয়ে গেছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে যে একটা স্লো মানুষ, একটা ধীর গতির মানুষ। তুমি তো ব্যক্তিগত জীবনে এই অভ্যাসগুলোর সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নও, এই স্লোনেসটার সঙ্গে, বা 4-5টাও তোমার তেমন নয়। অমিতকে আমি যত দেখছি চঞ্চল টাইপের লোক, হ্যাঁ, এদিক ওদিক সেদিক সবসময় একটা, কিন্তু এটা তো তোমার ব্যক্তিগত অভ্যাসের একদম সম্পূর্ণ বিপরীত। এবার এইটা তুমি অ্যাচিভ করলে কি করে? প্রথমবারই অ্যাচিভ করতে পেরেছিলে? ওরম গাড়িটা কি বলবো, মানে সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন কাজ করে ফেলেছি একসাথে। এবারে না, মানে একটা কমফোর্ট জোন, একটা সাপোর্ট সিস্টেম, মানে একটা মানুষকে বদলে দিতে পারে। মানে
কমফোর্টেবল আছে বিষয়টা, এই সাপোর্টটা আছে, এটা আমাদের কাজ হচ্ছে, আমাদের ছবি মানে ডিটেইলে সবচেয়ে কথা বলতে পারবো না। সবচেয়ে কথা আমাদের এটা আমাদের ছবি, মানে একটা ঘটনা বললে বাকিটা ব্যক্তিগত সময় একটা ঘটনা যেটা মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং ঘটনা। এমনি টেকনিক্যালি বিষয়টা এরকম যে একটা দৃশ্য ছিল, একটাই জামা ছিল, জল ছোড়ার দৃশ্য ছিল। জল ছোড়ার দৃশ্যে সবাই ক্যামেরা ফ্যামেরা নিয়ে সব রেডি ফেডি হয়ে গেছে। এবার রেডি হয়ে যাওয়ার পরে তো জামা ভিজে গেলে টাইম লাগবে। রামপ্রসাদ জল ছোড়ার দায়িত্বে ছিল। তো ক্যামেরা এরা মেলো, চুমুর দৃশ্যের পরে বের হলো, প্রপার টাইমে জলটা ছুটলো এবং ক্যামেরাটাও পেয়ে গেল, ও চলে গেল, শটটাও হয়ে গেল, মানে একটা টেকে হয়ে গেল। এইটা তো শুধু ওই একটা শুটিং করার জন্য একদিন বা 13 দিনের জন্য বা 14 দিনের জন্য লোক এসে এমনটা নয়, ওই আমাদের জানা বোঝা তার আগে থেকে আছে। একটা সিরিয়াসনেস কোথাও গিয়ে কাজ করে, যেইখানটায় আমরা কাজ করছি আমাদের এই পরিস্থিতি, সেটা কোথাও ওভারঅল একটা কনসাসনেসের থাকে কোথাও, কম বেশি থাকে একটা দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, ওই আন্ডারস্ট্যান্ডিং একটা থাকে, ওইটা একটা হেভি হেল্প করে। ওইটা তখন ঠিক আছে, এখানে সুযোগ আছে, যা মনে হচ্ছে করি, তারপর তো বদলানো যাবে, বা এখানে কেউ বকা নেই, কেউ সুবিধা আছে, কেউ কিছু বলবে না, দিয়ে ওরম করে হয়ে যায়। আমি নিজেও করতে করতে বুঝেছি, আমি যে খুব একটা আইডিয়া নিয়ে ছিলাম, ওই স্লোনেসটা একবার করার ছিল, ওইটাও করতে করতেই খানিকটা আমিও আসলে শুটিং এর তার আগে একটা প্রস্তুতি ছিল, এই নিজে ওই স্লোনেসটা ধরার জন্য কখনো কখনো একটু আস্তে হাঁটতাম, বা একা বসে থাকলে ওরকম ভাবে কেউ বুঝতে পারবে না এটা এটা, কিন্তু আমি নিজে করে যাচ্ছিলাম। ওকে প্রত্যুতা, এই ছবিটা বিদেশের চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে, কেমন রেসপন্স পেলেন সেখানকার মানুষের? চমৎকার রেসপন্স পেয়েছি এবং প্রচুর প্রশ্ন, হাউসফুল, খুব যে প্রশংসা যেরকম হয়। আচ্ছা, তো এখন কলকাতায় এটা প্রথম দেখানো হবে, কলকাতার চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। এই ছবিটা কবে সাধারণ মানুষ কোনো মানে মুক্তি পাবে, কবে হলে দেখতে পাবে বলে তোমার কোনো পরিকল্পনা আছে কি? এটা আগামী বছর শুরুর দিকে করার চেষ্টা করব। সেন্সারে আমরা অ্যাপ্লিকেশন করেছি এবং সেন্সার পেয়ে যাওয়ার পরে আমরা মোটামুটি এগোবো রিলিজ করার জন্য। আচ্ছা, সেটা কোন সময়ে কোনো ঠিক হয়েছে? আগামী বছরের শুরুর দিকে, সময়টা এখনই আমি বলতে পারছি না। আচ্ছা, আশা করি শুরুর দিকে করা যাবে আগামী বছরে। আচ্ছা অমিতা, এই ছবিটার শুধু নয়, তোমার সঙ্গে প্রদীপ্তদার সঙ্গে তোমার কাজ করার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে, যেটা তুমি বলছিলে যে টিমের সঙ্গে একসঙ্গে কাজ করা 15-16 বছর তো হবেই, 15-16 বেশি হবে, অনেক 20 বছর দিনে পুরো 20 ও পড়তে পড়তেও শুটিং করছে, তখন আমরা শুটিং করছি, নেপোয় মানে দই করেছি। মানে ওর অভিনয় করা ছবি আমি এডিট করেছি হচ্ছে 2004-এ, তাহলে সেই অর্থে এটা 22 বছর রানিং। 22 বছর। ও অমিত বসু আমাদের বন্ধু, ওর আগে বন্ধু, আমার ব্যাচমেট, ওর যে ডিপ্লোমা ফিল্ম বীজ বলে, ওতে ও প্রথম ছবি ওটা। ওইটা আমি বেসিক্যালি আমার এক বন্ধুর এডিটার, কিন্তু আমি এডিট করেছিলাম। তো ও ওই সাথে। তুমি কি এই যে যখন প্রদীপ্তদার কোনো ছবি হয়, সেই ছবিতে যখন তুমি একটা অভিনয় করছো, একটা কোনো চরিত্র অভিনয় করছো, আর যখন এমনি অন্য কাজ করছো, অন্য কারোর ছবি করছো যেগুলো হয়তো এতটা এক্সপেরিমেন্টাল নয়, হয়তো কিছুটা কমার্শিয়াল বা ইত্যাদি, আমি দুটোর মধ্যে ভাগ করতে বলছি না, কিন্তু এই কাজগুলোতে কি তোমার লোভ বেশি লাগে? কোন কাজগুলো? এই যেগুলো একটু এক্সপেরিমেন্টাল কাজ, যেগুলো একটু ইন্টারেস্টিং চরিত্র, যেগুলো একটু হ্যাঁ, এখন একটু বেছে বেছে করি, তাতে একটু অসুবিধা হয়, কিন্তু ঠিক আছে। ভালো কি অসুবিধা হয়? বেছে কাজ করলে কাজ কম হয় না, রোজগার কম হয়, কিন্তু আমার যা লিভিং স্টাইলটা তাতে আমার চলে যায়। আর ওইটা তো অভিনয় করতেই তো ভালো লাগে। এবারে দেখা যাচ্ছে যে বন্ধু বান্ধবদের কাজ আর একটা হাউসের কাজ, ওইটুকুই পার্থক্য থাকে, কিন্তু কাজ যখন শুটিং হচ্ছে তখন সেটা তো তোমার একটা প্যাশনের জায়গা থেকে, তো প্যাশনের জায়গা ভালো লাগবে তো, এটা সবসময় যে খুব ভালো লাগবে এটা ভাবিও না, উল্টো দিকের তো একটা ডিমান্ড থাকে আসলে, সেইটা খুব জরুরি, সেটা পৌঁছে। তুমি এই যে চরিত্রটা অভিনয় করেছো, তুমি কি এক্সপেক্ট করো? দর্শক তোমায় কি বলবে দেখে, যে এই চরিত্রটা দেখে তো খুব মানে কি বলবো, দারুণ লাগছে, এইরকম কোন রিয়াকশন এক্সপেক্ট করছো না? কি ধরনের রিয়াকশন এক্সপেক্ট করছো তুমি? জলনায় নদীর ক্ষুধা
আমি আলাদা করে কিছুই এক্সপেক্ট করছি না, তবে ওই যেহেতু আমারও ছবিটা করার পর আমি যখন এতে দেখেছি কম্পিউটারে মানে সব রেডি হয়ে যাওয়ার পর দেখার পর আমার নিজেরও ভালো লেগেছে। তারপরে স্ক্রিপ্ট যখন আমি পড়ি, স্ক্রিপ্ট পড়ে এত কিছু আমি বুঝতেও পারিনি, ছবিটা দেখার পর বুঝতে পেরেছি যে এর মধ্যে এত ঘটনা আছে। আচ্ছা। হ্যাঁ, মানে তারপরেও অনেক ঘটনা ঘটেছে, মানে স্ক্রিপ্টও এরকম ভাবে একটা স্ক্রিপ্টে একটা আছে, একটা বোঝাবুঝি আছে, তারপরে বাকিটা ওর মাথায় বোঝাবুঝি ছিল, এটা ওখানে না সেটা হচ্ছে তুমি স্ক্রিপ্টটা তো সিনেমা নয়, একেবারেই নয়। স্ক্রিপ্টটা হচ্ছে তোমার ওই এটা, এবার তার সঙ্গে তোমার ট্রিটমেন্ট, তুমি সিনেমাটা তুমি তোমার ট্রিটমেন্ট বলে একটা বিষয় আছে। স্ক্রিপ্টটাকে তুমি কিভাবে দেখাচ্ছ, তোমার কি ভাবনা, ফিলটা কি, তুমি একটা জিনিস পড়ছো, আর স্ক্রিপ্ট খুব টেকনিক্যাল জিনিস হয়, সেটা পড়তে হয়তো একটা বোঝা যায় না দৃশ্যটা, সাহিত্য নয়। হ্যাঁ, ফলত মানে আমি যেটা শুটিং এর আগে স্ক্রিপ্টের কথা বলছি, এবার আমি যখন সিনেমাটা তৈরি করলাম তখন তো তুমি বুঝবে যে আচ্ছা এইটা হয়েছে জিনিসটা। হ্যাঁ, ওই দেখে কি বলে, দেখা যাক। মানে আমার তো শুটিং করে আমার সিনেমাটা দেখে ভালো লাগে, মানে এরকম ভাবে বলা ঠিক না, মানে যাই হোক সেটা নয়, ভালোই লেগেছে। না ভালো লাগলে কেন বলবে না, কিন্তু এবার দেখো লোকজন দেখে কি বলে। হ্যাঁ, প্রদীপ্তদার যখন কাজ শেষ হয়ে গেল এই ছবিটা, তখন কি মনে হলো? মানে ছবি পুরোটা কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ অসাধারণ লেগেছে নিজেরই, মানে আজকে অভিজ্ঞতা। মানে সিনেমাটার কথা বলছি, সিনেমা ভালো খারাপ সেটা দর্শক বলবে, আমি এত বাধাহীন ভাবে কাজ করেছি, তাই না? এতটাই কেউ আমার ওপর কিছু মানে পুরোটা নিজের এত ভালো টিম ওয়ার্ক হয়েছে, সেটা ওখানকার গ্রামের লোকেদের সঙ্গে বলো, আমাদের টিম বলো, গোটা কোঅর্ডিনেশনটা এত চমৎকার হয়েছে। এবং ছবিটা অন্যান্য ছবিগুলোতে দেখবে একটা ছবি আমি 3 বছর আটকে আছি, পরের ছবি 2 বছর অর্ধেক শুটিং হচ্ছে, তারপর এডিটে আটকে গেল। তুমি কি কিছুটা নিজের স্লোনেসটা ওই ছবিটার মধ্যে দিয়ে তোমার হ্যাঁ ছবিটা সেটা তোমরা করবে, কিন্তু আমি অত্যন্ত আনন্দ পেয়েছি ছবিটা করে। লোকের ভাল লাগবে কি খারাপ লাগবে সেটা পরের কথা, কিন্তু তুমি একটা কাজ কেন করবে? হ্যাঁ, না আমি অনেক কিছু কাজ করি, আমার প্রচুর টাকা হয় না, কিন্তু টাকা হয়, টাকার জন্য করতে হয় অনেক কাজ, কিন্তু এইটা কোনো টাকা পয়সার ব্যাপার না, এটা পরিষ্কার আনন্দ করে করা, মানে এবং সবাই মিলেই তাই। অমিত যেটা করলুম হয় না, বোধ হয় না যে এটা কিছু করা গেল, করলুম, এইটা তো খুব অনেকদিন পর হয়। সত্যি কথা বলতে মানে আমি এতগুলো পারফরমেন্স করি বিভিন্ন ছবিতে, নাটকে, কোন নাটক মনে হয় বেশ প্রথম শো হয় না, 4-5টা শো হওয়ার পর একদিন মনে হলো এক সালা মজা লাগলো, তো আজকে বেশ সব তুমি তো করো অভিনয় জানো আর সেই রকম আর কি। মানে এটা তো ওইটা নাটকের ক্ষেত্রে কি একটা শো তুমি ডেভেলপ করতে এখানে তো হয়ে গেল, শুটিং হয়ে গেল শেষ। তো ওটা ওই যে, আর আমাদের হয়ে গেছে কি, তোমাকে আমি একটা হিসেব দিই, বাকিটা ব্যক্তিগত করেছি, 2010-এ শুটিং করেছি, 28 দিন শুটিং করেছিলাম, 2 ঘন্টা 23 মিনিটের ছবি। রাজলক্ষ্মী ও শ্রীকান্ত করেছি 2017 সালে শুটিং করেছি, 2 ঘন্টা 27 মিনিটের ছবি, 18 দিন শুটিং করেছিলাম। 2024-এ আমি নধরের মেলা শুট করেছি, 3 ঘন্টার ছবি এবং 13 দিন শুটিং। তার মানে এবার তুমি ভাবো আনন্দ পেয়েছি ছবিটা করে, প্রবল ইকুইপমেন্ট মানে আরো এবার 1 সপ্তাহ করে ফেলবে বোধহয় পরে। না এটা যে আমরা ইকুইপড হয়েছে আমাদেরকে, কারণ যে পরিমাণে ছবির বাজেট কমছে, দিন কেন কমবে, তার কারণ বাজেট কমবে, মানে তুমি বাধ্য হবে যে ওর মধ্যে করতে। এবং আমিও 13 দিনে 12 দিন তো শিডিউল ছিল, অ্যাকচুয়ালি একদিন এক্সট্রা হয়েছে, 12 দিনে হবে এরকম ভাবে করছি টাইপের একটা হালকা ফেইন্টে ছিল। তাহলে না আমরা ওই বিরোহী যা করে ফেলেছি 9 দিন ফদিনে, ঠিক আছে করে দেবো, ছবি তো আর চট করে হয় না, চলো করি। এই কথা প্রসঙ্গেই তোমায় জিজ্ঞেস করি যে তোমার এতদিনের গ্যাপ একটা ছবিতে, একটা ছবি করার পিছনে, সেটা কি নিজের তাগিদের কারণ নাকি প্রডিউসারের কারণ? তাগিদ সবসময় থাকে, মানে অবশ্যই টাকা, হ্যাঁ একদম, টাকা পেলে তো তবে। আরেকটা হচ্ছে টাকা এলেই ছবি করবো এটাও তো নয়, মানে তোমাকে যদি বলা হয় যে তোমাকে 1 বছরে 5টা ছবি বানাতে হবে, তোমাকে যথেষ্ট টাকা দেওয়া হবে, হবে না। কারণ তার কারণ হচ্ছে
এই যে ছবিটা করে আনন্দটা পাওয়া যাবে, আমি তো বললাম না অনেক কিছুই তো করি, ধরো এডিট করি, পড়াই, কখনো কখনো লেখালেখিও করি, এসব করে করে একটা কিছু হয়। এখন তো পড়াচ্ছি, তো কি হচ্ছে যে তুমি আমাকে 100 কোটি টাকা দিয়ে বললে তুমি এটা বানিয়ে দাও, সেটা কি হবে না, মানে হবে যদি ঠিক আছে আমি ভালো লাগে করতে, ওইটাও একটা থাকে। এবার আমাকে যদি তুমি বলো যে না দা এরকম কম আছে, তুমি 10 দিন 11 দিন শুটিং হচ্ছে না, তুমি যা চাও করো, এইটা অনেক বেশি অ্যাপিলিং রাদার দেন অনেক টাকার থেকে। মানে বিষয়টা তোমার স্বাধীনতাটা বেশি, স্বাধীনতা। এবং এই যে আমরা একসাথে সবাই মিলে কাজ করে ধর একটা শুটিং করা, ওই 12 দিন হোক 14 দিন হোক, যে একসঙ্গে থাকি, একটা গোটা প্রসেসের মধ্যে দিয়ে যাই, এইটা আমার খুব আনন্দের বিষয়। এইটা খুব মানে এত টানে। এবার ওটা প্রতি বছর করলে কি আর টানবে? ওই জন্য আমি ছবিগুলোকে লম্বা লম্বা করছি, 3 ঘন্টা মানে কি 2টো ছবি হয়ে গেল। না দর্শকের, তুমি যেহেতু অমিতা থিয়েটার করো, খুব নিয়মিত থিয়েটার করো, দর্শকের সঙ্গে খুব নিয়মিত ইন্টারাকশন হয়, খুব সামনাসামনি চোখাচোখি হয়, কথাবার্তা হয়। সিনেমার ক্ষেত্রেও সেটা কিছুটা হয়তো হয়, ওয়েব সিরিজের ক্ষেত্রে হয়তো সরাসরি ওই জিনিসটা হয় না, কারণ সেটা ইন্ডিভিজুয়াল ভিউইং এর একটা ব্যাপার আছে ওয়েব সিরিজের ক্ষেত্রে। তো তোমার কি মনে হয় যে মানে এই ধরনের যে ছবিগুলো কিছুটা পরিচালকের স্বাধীনতা থাকে, যেখানে প্রডিউসারের বলে দেওয়া থাকে না যে 4টে গান অমুক অমুক জায়গায় দিতে হবে, দেওয়াটা খুব প্রয়োজনীয়, অমুককে একটা চরিত্রে নিতে হবে, এই ধরনের জায়গা থাকে না যে ছবিগুলোতে, সেই ছবিগুলো আর যেগুলো কমার্শিয়াল ছবি, এই ছবিগুলোর মধ্যে যে দূরত্বটা ছিল একটা সময় পর্যন্ত, একটা দূরত্ব ছিল যে বাংলা বাজারে যে কমার্শিয়াল ছবি হচ্ছে, সেই কমার্শিয়াল ছবির একটা হই হই করে বিভিন্ন হলে চলছে, সেগুলো পুরোপুরি কমার্শিয়াল ছবি। আর আরেকটা ধারার ছবি হচ্ছে যে ছবিগুলো মূলত পরীক্ষামূলক নিরীক্ষামূলক ছবি, যেগুলো প্যারালাল সিনেমা কেউ বলছে, কেউ অন্য ধরনের ছবি বলছে। এই দূরত্বটা কি কোথাও বাংলা ছবিতে এখন বেশ কিছুটা ঘুচে গিয়ে একটা মাঝামাঝি জায়গায় এসছে, এবং কমার্শিয়াল ছবির জায়গাটা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে, যেটা সমান্তরাল ছবিকে কিছুটা এফেক্ট করছে? এটা উত্তর দেওয়া মুশকিল আমার। উত্তর দেওয়া মুশকিল? হ্যাঁ, এটা অনেক কমার্শিয়াল না, আমি তোমায় আরো সহজ করে দিচ্ছি প্রশ্নটা হচ্ছে যে ধরো একটা ছবি দেখা গেল সমস্ত সিঙ্গেল স্ক্রিনে চলছে, মানুষ ভিড় করে দেখছেন, এই যে ট্রেন্ডটা তো নেই আর, না এই ট্রেন্ডটা চলে গেছে। এবার কি করে থাকবে? না, হলটা নেই কি এই কারণে যে এই ধরনের ছবি নেই, নাকি এরকম ছবি এলে তো নিশ্চয়ই হল থাকতো? বলতে পারবো, মানে হল কেন বন্ধ করে দিল, যারা বন্ধ করেছে তারা জানে, হলটা চললে খুব ভালো হতো, এইটুকু জানি। কিন্তু কমার্শিয়াল ছবির ওই বাণিজ্যিক সাফল্য না থাকা, সেটা কি কিছুটাই প্যারালাল ছবির বাণিজ্যকেও কিছুটা প্রভাবিত করেছে? মানে প্যারালাল ছবির টাকা আসছে না, বা যারা প্যারালাল ছবি বানাচ্ছেন তারা প্রডিউসার পাচ্ছেন না, এইটা কি কিছুটা প্রভাবিত করেছে বলে তোমার মনে হয়? বা প্রদীপ্তদা উত্তর দিতে পারো এই বিষয়টা। মানে বাণিজ্য সফল ছবি, ধরো শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতন একটা ছবি, যে ছবিটা প্রচুর দিন হলে চলছে, প্রচুর মানুষ দেখতে যাচ্ছেন, গ্রামের ছোট হল সব ভরে যাচ্ছে, এই ট্রেন্ডটা বন্ধ হয়ে গেছে। না দেখো, ব্যাপারটা হয়েছে যে এন্টারটেনমেন্টটাকে ভাগ করে দিয়েছে। মানে সিনেমা কাদের জন্য তৈরি হচ্ছে আগে ভাবতে হবে। যে কমার্শিয়াল ফিল্মের কথা বলছো, মাল্টিপ্লেক্সে যারা একটা ফ্যামিলি নিয়ে 5,000 টাকা খরচ করে একটা ফ্যামিলি পপকর্ন বা ওইসব খেতে খেতে সিনেমা দেখতে, ঠিক আছে, তার ফলটা কি? এবার তুমি যে সিনেমা আমাদের গ্রামের যে হলগুলো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তাদেরকে আমি মোবাইল দিয়ে দিয়েছি, ঠিক আছে, এবার মোবাইল দিয়ে দিয়েছি। এবার কি হচ্ছে, তুমি একটা মোবাইলের মধ্যে ইউটিউব দেখো, বা যেমন দু একটা যা আসছে তোমার ওইখানেই সব পাচ্ছে, বা টেলিভিশন আছে, ঠিক আছে, তাতে তোমার 200-300 টাকা ম্যাক্সিমাম খরচ হবে টেলিভিশন এবং মোবাইল, ধরো 300-400 টাকা ইনক্লুডিং মোবাইল, যা যা দেখতে চান, এবং সেটা আমি 300 টাকা দিয়ে সারা মাসে 20টা ছবি দেখতে পাও। এবার উনি যদি একটা সিনেমা হলে আসতে চান, তাহলে ওনাকে একটা 1-1.5 ঘন্টার বাসে ট্রাভেল করতে হবে, করে সেই সিনেমা হলে যেতে হবে। সিনেমা হলে গিয়ে দেখে, ধরো একটা ফ্যামিলি নিয়ে যাবে, সেইখান থেকে তারপর দুপুরে কোথায় খাবে, কোন সময় শো, কখন বাসে আবার করে ফিরবে, এই যে পুরো জিনিসটা। আর এইখানে তুমি যেটা একটা মাল্টিপ্লেক্সে যিনি আসবেন, বা তার কাছে অন্তত
3 জনে গেলে 1000-1200 টাকা থাকতে হবে তো এইটা তো বিরাট একটা টাকার ইকোনমিক্যাল পার্থক্য। এইবার মাল্টিপ্লেক্সে তাহলে কাদের জন্য ছবি হবে না, বড় বড় বিরাট বিরাট গ্র্যান্ডার ছবি হবে। তার কারণ ওই গ্র্যান্ডারটা ওরা পছন্দ করবে এবং কাদেরকে নিয়ে ছবি হবে, যারা স্কচ খাবে আর যারা দেখতে পছন্দ করবে যে আচ্ছা মধ্যবিত্ত গরিব মানুষদের এক্সোটিকা, বুঝতে পারছো? তো সেইভাবে সিনেমা হবে। তো এই পার্থক্যটা কিন্তু ইকোনমিক্যাল পার্থক্য। তো আমার ওই সেট আপের তুমি সিঙ্গেল প্লেক্স যদি আমাদের গ্রামে বা মফস্বলে খোলে, তুমি টিকিটের দাম 70-80 টাকার বেশি করতে পারবে না। বললেও খুব ভালো কোনো মফস্বলে একটা রাখলে ছোট 100 সিটারের 120 টাকার টিকিট হবে। এইখানে তুমি 600, 700, 800 টাকারও টিকিট কেটে লোকে সেখানে গিয়ে দেখবে এবং তার সঙ্গে বাইরে 5 টাকার চা 150 টাকা, ঠিক আছে, ওটাতেই আনন্দ। হ্যাঁ, তো এইটা একটা পরিষ্কার, মানে আমি খুব পরিষ্কার করে বলতে না পারলেও আমার মনে হয় যে এইটা একটা মানে আমি যেভাবে বলছি অতটাও সোজা না, আরো ডিটেল। তুমি যে ছবিটা তৈরি করছো সেই ছবিটা তো ওই বড় স্ক্রিনটাতে দেখার জন্য, ওটা তো মোবাইলে দেখলে হবে না। না, হবে না। তাহলে মানে মানুষের কাছে পৌঁছবে কিভাবে যদি স্ক্রিনই না থাকে? আমি স্ক্রিন নিয়ে যাব, আমি তো গেছি তো স্ক্রিন নিয়ে, আমি যাই তো। কিরকম তুমি যখন ছবি নিয়ে ঘুরেছো, স্ক্রিন নিয়ে দেখিয়েছো বিভিন্ন জায়গায়, কিরকম রিয়াকশন? আমি একটা চমৎকার রিয়াকশনের কথা বলি। বাকিটা ব্যক্তি যখন প্রথমবার হয়েছে, অনেকবার গন্ডগোল হয়েছে না, বড় ছবি হয়ে গেছে। এখানকার অনেকেই দেখার পর বলেছেন একটু বড় বড় লাগছে। গ্রামে যখন দেখাচ্ছি বলছে আরেকটু থাকলে ভালো হতো। এটা হচ্ছে পার্সপেক্টিভের ডিফারেন্স, বুঝতে পেরেছো? ফলত যদি টাচ করে না, ওই যে পাতার শিরশিরানি, জলের আওয়াজ, এগুলোও টাচ করে লোক, বুঝতে পেরেছো? শুধু বড় বড় ডায়ালগ বলছি না কি বলছি, ওটাও তো চায় মানুষ একদম। তো ওইটা আমি যদি গিয়ে দেখাতে পারি, এবার সেইটুকু আনন্দ। এবার জানি না, আমি ওইটুকু ভালো লাগে ওটুকু করি। আমি আর বড় স্পেকট্রামে ভাবতে রাজি হই না। তার কারণ হচ্ছে অনেক রকম পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল বিভিন্ন কারণ থাকে, থিওরিটিক্যাল, যেগুলো আমি এক্সপ্লেন করতে পারবো না। কিন্তু আমি আমার মতো করে করতে চাই, দেখাতেও চাই, বানাতেও। এবং সেটা তুমি নিয়ে যেতে চাও। ছবিটা দরকার হলে আমি স্ক্রিন নিয়ে যাব। রাজলক্ষ্মীতে আমি স্ক্রিপ্ট নিজের হাতে লিখেছি, নিজের হাতে টিকিটও বিক্রি করেছি, নিজেরাই হল বুক করেছিলাম উঠে যাওয়ার পর। ওই নন্দনে বসে বসে এই ফিল্ম ফেস্টিভ্যালের সময় টিকিট বিক্রি করতাম, ওই হরিদার চায়ের দোকানে বসে, একাডেমির সামনে ওইখানে বসে বসে টিকিট বিক্রি করতাম। তারপর ওই টিকিটই আমি গেট কিপার হয়ে কেটেছি, মানে দেখেছি টিকিট নিয়ে, তারপর ওনাদেরই কোশ্চেনের উত্তর দিয়েছি ছবির পরে। তো এই যে টোটাল একটা প্রসেস, এইটা খুব একটা আনন্দদায়ক। ওইটুকু থাকলে ঠিক আছে। নধরের মেলা শুট করতে গিয়ে তুমি যে শুটিং প্রসেসটার মধ্যে দিয়ে গেছো, মোটামুটি আমরা যারা থিয়েটারের সঙ্গে কিছু কিছু কাজের সঙ্গে সম্পৃক্ত বা ইত্যাদি, আমরা সাধারণত তোমার অভিনয় এবং তোমার অভিনয় কৌশল নিয়ে খুব আগ্রহী থাকি, যে তুমি কিভাবে একটা জিনিস প্রস্তুত করো, কিভাবে একটা জিনিসকে চর্চা করো। যারা এই ছবিটা দেখবেন তাদের হয়তো অনেক ক্ষেত্রেই তোমার চরিত্রটা অনেকটা ডিফারেন্ট, ট্রেলার দেখেও বুঝতে পেরেছি। সো তুমি এই জিনিসটাকে যখন নিজের মধ্যে চর্চা করেছো, বললে তুমি আলোচনা করেছো বা কখনো কখনো স্পেস নিয়ে কথাবার্তা বলেছো, কিন্তু একটা তো হয় যে মানুষ যখন একা জিনিসটা নিয়ে ভাবে, কোনো একটা মুহূর্তে, ওই যে বললে তুমি হেডফোন দিয়ে শুনতে শুনতে এসে তুমি প্রথম মনোরটা গ্রিপ করতে পেরেছো, যখন একটা মানুষ একা একটা কোনো চরিত্র নিয়ে ভাবে, তখন তো তার মধ্যে নানা রকম রিয়াকশনস, নানা রকম দিক তৈরি হয়। এই ছবিটা যখন শুরু হলো, যখন তোমার ওই মেকআপটা পড়লো এবং মেকআপ করে তুমি যখন এই অভিনয় করতে শুরু করলে, তোমার নিজের মনের মধ্যে তো নানা রকম প্রশ্ন চলেছে, নানা রকম জিনিস চলেছে, এবং সেইগুলোকে তুমি অভিনয় হয়তো কাজে লেগেছে বা লাগেনি। এই দ্বন্দ্বের জায়গাটা আমি ধরতে চাইছি। তুমি ঠিক কি পদ্ধতির মধ্যে দিয়ে গেছো এই চরিত্রটা করতে গিয়ে? ধরো এই তো গল্পটা শোনা হলো, আর এইটা বুঝে গেছি আমাকে এটা করতে হবে। হ্যাঁ, এবারে কি করে করতে হবে তার একটু কথাবার্তা হলো। তো আমি বুঝলাম মূল টার্গেট ছিল স্লো থাকতে হবে। আচ্ছা, তো সেইটা আমি যেটা করেছিলাম ছবিটা শোনার পর থেকে, যেদিন করা শুরু হলো, তারপরে আমি চেষ্টা করেছিলাম যে একটু স্লোনেস বডির মধ্যে প্র্যাকটিস, স্বাভাবিক জীবনে
হ্যাঁ স্বাভাবিক জীবন। আচ্ছা। এমনি ধরো এখন যে গ্যাপ নিয়ে তোমার সাথে কথা বলছি, হ্যাঁ, তো এইটা একটু একটু করে করছিলাম, এইটা করতে করে তারপরে ফাইনালি এটা হলো। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, আর একটু মোটা হলে, হ্যাঁ 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 একটু মোটা হলে, আর মোটা হয়েছি। আচ্ছা। এই ছবিটার জন্য মোটা হয়েছে, মানে এইটা এই ছবি এই সিনেমাটা করার জন্য মোটা হওয়ার দরকার ছিল। তো 2 মাস মোটামুটি ওইটাই বোধহয় প্রসেস, ওটার মধ্যেই বোধহয় ওই মানে কিছু শরীরটা কিছু পরিবর্তনটা, ফিজিক্যাল যে অ্যাকশন, এই এখন কথা বলতে সুবিধা হচ্ছে বলছে, ওই ফিজিক্যাল যে আমি খাওয়া শুরু করেছিলাম, আমি অত ভাবছি না, কিন্তু হঠাৎ করে একটা অ্যাকশন শুরু করেছি, সেটা বোধহয় আমার এইটার একটা কাজ। আর এই ছবিটার ক্ষেত্রে একটা যেটা পয়েন্ট হয়েছে, আগে কখনো হয়নি, সেটা হচ্ছে যে ছবিটা এমনি করছি, তারপরে ওই ছবিটি যখন করছি তখন তো আর অত কিছু মাথায় থাকে না, আমার ওখানটায় কিছু, ওখানে আমার কাজ ঘুমোবো, ঘুমিয়ে টুমিয়ে খাবো দাবো আর পাঠ করতে চলে যাবো। ও যে ও মানে যেরকম বলবে এই দিক দিয়ে যাবো, দিক দিয়ে আরো কত কথা, এটা ছাড়া আর কিছু ভাবিনি, আর ভাবার দরকারও পড়ে না। আর তারপরে নির্ভেজাল যেন আড্ডা ফাড্ডা ইয়ার্কি করেছি। ছবিটা করে আসার পরে প্রায় 7-8 দিন পরে আমার একটা অদ্ভুত রিয়েলাইজেশন হয়েছিল। সেটা মানে ওই যে 2 মাস ধরে ওই খাচ্ছিলাম টাচ্ছিলাম, স্লো ফ্লো হ্যানত্যান হচ্ছিলাম, তারপরে দেখলাম একটা স্লোনেস আমার বডি এমনি অ্যাকোয়ার করে ফেলেছে। আচ্ছা। তো সেইটা কিন্তু ছিল মাস 1.5-2, আর মাস 1.5-2 পর আমি অ্যাড্রেস করতে পেরেছি যে বুঝতে আমার পেরেছি চরিত্রের একটা পরিবর্তন হয়েছে, মানে রেগুলার চরিত্রে, রেগুলার চরিত্র, সেটাই চরিত্রটা করতে গিয়ে সব কিছু হয়নি, পড়া হয়ে ছবি টবি হয়ে গেছে, চলে এসেছি, এবার ছবি শেষ হয়ে গেছে, চলে এসেছি, আনন্দ হয়েছে। তারপর যখন এভরিডে লাইফে যাই তখন একটা ফিল হলো যে একটু স্লো আছে মনে হচ্ছে, তো এবং ওটা একটা মজাও লাগছিল। তারপরে ধীরে ধীরে যে রেগুলার লাইফ, ওটা ওই রেসটা ছিল, ছবিটা শেষ করে আসার পরে রেসটা ছিল। এবার আমি ভাবছি এইটা তাহলে শুটিং এর আগে কেন হলো, এবার কেন হলো না তো আমার হাতে নেই, যা হলো হলো। গভীরেই একটু ছাপ ফেলেছে, দীর্ঘদিন একটু চর্চাটাও হয়েছে, এত অনেকটা দিন ধরে ছিলাম, সেটা একটু বেশ ভালো রকমের ছাপটা পড়েছে সেই ছাপটা। এবং শুধু ওটা না, এক তো ওই চরিত্রটি করতে গিয়ে একটা ছাপ পড়েছে, এবং ওভারঅল অভিনয়ের যে চর্চা, অভিনয়ের চর্চাতেও বোধহয় কিছু ভাবে রিথিঙ্কিং করা শুরু করেছে। মানে এই ছবিটা করার পরে, মানে এই অভিনয়টা করার পরে আমার বোধহয় আর একটু চিন্তার জায়গাটা একটু বোধহয় চিন্তার কিছু খোরাক পেয়েছি, একটা অন্যভাবে ভাবা যায় কিনা এরকম ভাবে, এগুলো এই ছবিটা করার পরে। আচ্ছা, তোমার কখনো মনে হয় যে এই ছবিটা করেছি আমি একটু, এতে আমি একটা বড় কোনো পুরস্কার পেতে পারি? পেলে তো ভালো হবে, আর না পেলে না এক্সপেক্ট করো যে লোকে একটু এটা ফাটিয়ে দিলাম, এটা করলাম, বললে না তুমি ফাটিয়ে দিলাম না। এবার ধরো সিনেমা হলো, সিনেমাটা প্রচুর লোকে দেখছে, পুরস্কার পেলাম, পুরস্কারের মূল্য পেলাম, সে মূল্য দিয়ে খরচাপাত্তা হলো, এটা তো ভালো ব্যাপার, এটা হলো আর কি বলবো। আচ্ছা, ছবিটা এমনি ভালো লাগবে লোকের, পুরস্কার হলো আর না হলো, দেখে লোকে একটু ঘাটবে না, কি ঘাটা মানে কি আমি জানি না, সেটা অত কিছু বলা যাবে না। আচ্ছা বৈদ্যুৎদা, ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ছবি সারা পৃথিবীতে খুব জনপ্রিয় বা কি বলবো, খুব আলোচনায় থাকে এরকম চলচ্চিত্র উৎসবের জন্য ছবি কি টার্গেট করে বানানো যায় যে আমি ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ছবি বানাবো? হ্যাঁ, এখন তো বানানোই যায়, মানে তার কোনো নিয়ম আছে? হ্যাঁ, বিভিন্ন ফেস্টিভ্যাল তুমি যেরকম কমার্শিয়াল ছবি টার্গেট করে বানানো যায়, সেরকম ফেস্টিভ্যালের ছবিও টার্গেট করে। তুমি কি ফেস্টিভ্যালের ছবি টার্গেট করে বানাও না নিজের ইচ্ছে মতো? না, আমি তো প্রথমবার ফেস্টিভ্যালে পাঠিয়েছি আমাদের কোনো ফিচার ফিল্ম, এই প্রথম, এবং সেটাও রোটারডাম থেকে স্টেফান বর্সস বলে একজন, উনি রাজ্যলক্ষ্মীও সিলেক্ট করেছিলেন, তখন রিলিজ করে গেছিল বলে করেননি, আবার যোগাযোগ করেন এবং উনি আমাকে রিপিটেডলি বলতে থাকেন, উনি ওখানকার কিউরেটার, যে মিস্টার ভট্টাচার্য প্লিজ ছবিটা আমাদেরকে দাও, তুমি শুটিং করলে আমাকে বলবে, এডিট করলে বলবে, স্তরে স্তরে আর কি। তারপর যখন পাঠালাম ফাইনালি ওদের হয়েছে, আর তাগাদা দিতে থাকেন প্রকাশকদের মতো, ফাইনালি পাঠালাম যখন, তখন সিলেকশন করলো, 3 ঘন্টার ছবি আজকাল সিলেকশন করে না ফেস্টিভ্যালে। তো এটা আমি ফেস্টিভ্যালের জন্য একেবারেই বানাইনি, মানে আমি বানিয়েছি সিনেমা, যেটাকে বলছো কমার্শিয়াল সিনেমা, একেবারে কমার্শিয়াল সিনেমা বানিয়েছি। তো সেইটাই
আমিও চাই কমার্শিয়ালি সাকসেস যেটাকে বলছে, হ্যাঁ সিনেমা কমার্শিয়াল এনগেজিং হতে হবে বিষয়টা। আমি তুমি তখন ওই প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারলাম না। এত টাকা ভেদ করা মুশকিল আছে। এত টাকা দিয়ে সিনেমা তৈরি হয়, কমার্স, বুঝেছো? মানে সিনেমা সবসময় কমার্শিয়াল, কোনো আর্ট বা সেটা আর্ট হবে তারপরে, মানে প্রাথমিকভাবে এটা কমার্শিয়াল। মানে এতগুলো লোককে তো অনেক টাকা লাগে, এতগুলো লোক টাকা লাগে সিনেমা করতে, এটাই তো আরেক ইয়ে। হ্যাঁ তুমি তখন এই করে যেটা বলছো, আমি ধরো সেই দুপুরবেলা আগে দেখি, সেই দুপুরবেলা বসেছিলাম একদিন, হঠাৎ কি মনে হলো যে একটু জাল্লিকাট্টিও দেখি, আবার আম্মারিয়ানও দেখি, ভালো লাগে তো। দুটোতেই আমার কোথাও মনে হয় না যে এটা। এবারে আম্মারিয়ানটা অনেকদিন মনে থাকে, জাল্লিকাট্টিটা দেখে নিলাম, দেখে নিয়ে খুব মজা লাগলো, মনটা একটু ভালো হয়ে গেল। বাট এটা তো ভালো লাগে এটা। আমরা একেবারে শেষে চলে এসেছি। আমি প্রদীপ্তদার কাছে হ্যাঁ হ্যাঁ আমরা একদম শেষে চলে, হ্যাঁ দারুণ ছবি, শেষে চলে এসেছি, একদম সাক্ষাৎকারের একদম শেষের দিকে চলে এসেছি। আমি একদম শেষে এসে এটা জানতে চাইবো যে তুমি কি আর অন্য কোনো নতুন ছবির কথা এখন ভাবছো? হ্যাঁ, ছবির কথা সবসময় ভাবতে থাকি। আচ্ছা, কিছু প্ল্যান করেছো, পরিকল্পনা এখনো? প্ল্যানও করেছি। শুটের? না, সে তো টাকা পয়সা থাকলেই প্ল্যান হবে। একটা ছবি আমি করছি সেটা যায় না, সেটাকে ছবি বলা যায় কিনা, অনেকদিন 2-2.5 বছর ধরে দুটো চরিত্র আমাদেরই সব পরিচিত, নিলয় সোহম, ওদেরকে নিয়ে, আর সৌমের আইফোন আছে, ওটা দিয়ে আমি ওদেরকে একটা লাইন বলে দিই, ওরা দুটো ক্যারেক্টার, ওদেরকে আমি বিভিন্ন জায়গায় নিয়ে চলো একটু শ্যুট করি বলে একটা ফিকশনাল, মানে অনেকটা শ্যুট করেছি, কোনো স্ক্রিপ্ট নেই। আচ্ছা, তো সেইটা দিয়ে একটা কিছু যদি করা যায়, দেখা যায়। বেশ বেশ। তো দর্শকদের আবারও একটু জানিয়ে রাখি যে আগামী 7 তারিখ 7ই নভেম্বর 11:30টায় নন্দন একে নধরের ভেলা দেখানো হবে। নজরুল তীর্থতেও আছে। নজরুল তীর্থতে কবে আছে? 9 তারিখ নজরুল তীর্থ, 9 তারিখ 1:30টা, আর 11 তারিখ মেট্রো আইনক্স ধর্মতলাতে সকাল 9টা। ওহ, এটা বিউটিফুল টাইম কিন্তু। হ্যাঁ, সকালবেলা রেকার্ড স্লেটে চা ফা খেয়ে, শ্যাকা টোস্ট ফোস্ট খেয়ে, হলে টিকিট দিয়ে লাইন তুলবো না, লাইন দিয়ে টিকিট তুলবো। হ্যাঁ, তো ওই 3টি শো আছে এবারে চলচ্চিত্র উৎসবে, এবং আশা করা যায় যে এবারে শীতে হয়তো আমরা এই ছবিটা মুক্তিও পাবে, আশা করা যায়, চেষ্টা করা যেতে পারে শীত শেষে। তো আমরা অপেক্ষায় থাকবো। প্রদীপ্তদাকে অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য এবং এই ছবি নিয়ে কথা বলার জন্য। অমিতদাকে অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই নজর রাখুন আজকাল.in ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। জয় ভেলা বেলা বেলা জলনায় নদীর ক্ষুধা।